বিনা দোষে জাহালম সাজা খাটলেও ধরা ছোঁয়ার বাইরে ঠাকুরগাঁওয়ের সেই ব্যবসায়ী আবু সালেক, অপকর্মের শাস্তি চান পিতাসহ এলাকাবাসী। বাণিজ্য বন্ধে কোচিং সেন্টারগুলোতে নজরদারির পরামর্শ শিক্ষাবিদদের, মানসম্মত পাঠদান নিশ্চিতে মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান। আজ সরস্বতী পূজা, বিদ্যা ও জ্ঞানের দেবীকে প্রার্থনায় স্মরণ করবেন ভক্তরা। এবং কর্ণফুলী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধে হুমকি দিলে দ্বিগুণ গতিতে কার্যক্রম চালানোর ঘোষণা ভূমিমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফাত। বিস্তারিত সংবাদ। দুদকের ভুলে বিনা দোষে জাহালম সাজা খাটলেও এখনও লাপাত্তা ঠাকুরগাঁওয়ের সেই ব্যবসায়ী আবু সালেক। সারা দেশে নিয়ে তোলপাড়ের পর বন্ধ রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। তার অপকর্মের শাস্তি চান তার পিতা আর এলাকাবাসী। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ওভি ইসলাম। শুনশান নীরবতা ঠাকুরগাঁয়ের বিশাল এই বাড়িটিতে। ভুতুরে অট্টালিকায় যাওয়া আসা বন্ধ করেছে আত্মীয় পরিজন সবাই। শুধু অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে দেশের ঝড়তলা দুদকের ৩৩ মামলার আসামি আবু সালেকের পিতামাতা। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালেক। 4 ছেলে মেয়ের মাঝে তৃতীয় সন্তান আবু সালেক। এসএসসি পরীক্ষার পর বাবার বকুনি খেয়ে ঢাকায় পাড়ি জমায় আবু সালেক। বেপরোয়া সালেক ঢাকায় থাকলেও পরিবারের সাথে তেমন যোগাযোগ করেনি জানায় পরিবার। তবে ঢাকায় ভোটার আইডি কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিল সে। হঠাৎ করে আলাদিনের চেরাগ পেয়ে যায় দরিদ্র সালেক। দেখতে দেখতে কাঁচা বাড়ি হয়ে যায় অট্টালিকা। সম্পদের পাহাড় দেখে চোখ কপালে গ্রামবাসীর। এটা বাড়িটা করছে, তারপরে আপনার বোধহয় একটা ইলেকট্রনিক্স শোরুম করছে, তারপর বোধহয় 2টা না 3টা জায়গা কিনছে। ঠাকুরগাঁয় নাকি একটা জায়গা আছে। বোনের বাড়ি পঞ্চগড়ে টেলিভিশন ফ্রিজের শোরুম সহ কোটি টাকার সম্পদ কেনে আবু সালেক। এখন সে শোরুম বন্ধ আছে, পড়ে আছে কোটি টাকার জমি ও বাড়িও। এখানে সালেকের 18 শতক জমির উপর একটি কারখানাও রয়েছে। এসব দেখভালের দায়িত্ব ভগ্নিপতি খাদেমুল ইসলাম করতে বলে জানায় স্থানীয়রা। এই এলাকায় 16 থেকে 18 শতকের মধ্যে এখানে আরেক জায়গায় আছে 16 শতক। আবু সালেকের কোনো অ্যাকাউন্টের মাধ্যমে, আমার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো লেনদেন করা হয়নি। 7 মাস থেকে আসে নাই, আমরাও ভাড়া দিই পুরো 1 বছর। সালেকের অপকর্মের শাস্তি দাবি করেছে তার পিতা আব্দুল কুদ্দুস। নির্দোষ ছেলে, এটা তো এই যে 3 বছর তাই আমার নিজেকে কি খারাপ লাগছে আমি নিজেও বুঝেছি। সালেক যদি করে থাকে তাহলে ওর শাস্তি তো অবশ্যই হতো। ওই ছেলে ভালো কোনো সময় ছিল না, সে খারাপ ছেলে ছিল। তার 2-1টা খারাপ বিচারও আমি করেছি, খারাপ প্রকৃতির হিসাবে। পুলিশ বলছে আদালত থেকে এই সংক্রান্ত কোনো চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাকে গ্রেপ্তার এর বিষয়ে আমরা কোনো রিভিশন পাইনি বা বিজ্ঞ আদালত থেকেও এরকম কিছু পাওয়া যায় নাই। গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেলে আমরা আবু সালেককে যথাসাধ্য চেষ্টা করব গ্রেপ্তার করব। 2010 সালে সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে 18.5 কোটি টাকা আত্মসাৎ হয়। এই অপরাধে 3 বছর জেল হাজত খাটে সালেকের পরিবর্তে টাঙ্গাইলের জাহালম। সম্প্রতি এ মামলা থেকে জাহালমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। ওভি ইসলাম, টিভি। বাণিজ্য বন্ধে হাইকোর্টের রায়ের পর কোচিং সেন্টারগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন ও ডক্টর মোহাম্মদ কায়কোবাদের মতে শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। একরকম বাধ্য হয়ে সন্তানদের কোচিং সেন্টারে পাঠান অভিভাবকরা। কোচিং বাণিজ্য বন্ধে আদালতের রায়ের পর তাই মিশ্র প্রতিক্রিয়া জানালেন রাজধানীর অভিভাবকরা। কোচিং করতে হবে, তাদের কাছে পড়তে হবে, নাহলে নাম্বার কম দিবে। 200-300 বাচ্চা নিয়ে কোনোদিন কোচিং এরকম করে কোনোদিন বাচ্চার কোনোদিনও মান উন্নয়ন হবে না। কোচিংটা বন্ধ সম্পূর্ণ না করে এটার জন্য একটা নীতিমালা করলে ভালো হয়, যে এইভাবে পড়াতে পারবেন ওনারা। একজন শিক্ষক টেবিলে 10 জন ছাত্র নিয়ে প্রাইভেট পড়াবে, নট কোচিং। শিক্ষকদের প্রতিক্রিয়া জানতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গেলেও তারা মুখ খুলতে চাননি। ভিকারুননিসা স্কুলের প্রধান শিক্ষক জানান সরকারি সিদ্ধান্ত মেনে চলবেন তারা। হাইকোর্ট যেই রায় দিয়েছে
সেই রায় আমরা মেনেই চলব এবং আমাদের শিক্ষকরাও মেনে চলবে, এটি আমার আশাবাদ। যখন বাইরের কোচিংটা বন্ধ হয়ে যাবে তখন বাচ্চারাও বাধ্য হবে যে ক্লাসে কি পড়াচ্ছেন আপা বা শিক্ষক, তারা সেটাকে ফলো করবে। শিক্ষাবিদরা বলছেন শ্রেণী শিক্ষকদের নৈতিক অবক্ষয়ের কারণে কোচিং বাণিজ্যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আইনের কঠোর প্রয়োগ জরুরি। কোচিং বাণিজ্য শিক্ষাটাকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছিল। শিক্ষকরাই শ্রেণীকক্ষে পাঠদান না করে তার কোচিং সেন্টারে যেতে বলেন শিক্ষার্থীদেরকে। এটি দারুণ এক নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি কাজ। নিষিদ্ধ করাটা সেটা শেষাবধি কতটা বাস্তবায়নযোগ্য এটা চিন্তা ভাবনার ব্যাপার। শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ঠিক রাখা সহ শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান এই দুই শিক্ষাবিদ। সুশিক্ষক না হলে সুশিক্ষা হয় না, আবার শিক্ষক শিক্ষার্থী অনুপাতটি অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক যদি না থাকে তাহলে সেই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। সরকারকে সঠিক ভাবনা চিন্তার এবং দিক নির্দেশনার দায়িত্ব নিতে হবে। আমাদের শিক্ষায় অনেক বেশি বিনিয়োগ করতে হবে। আমাদের স্কুল কলেজগুলোতে ভালো অবকাঠামো নেই, আমাদের শিক্ষক স্বল্পতা আছে, দক্ষ শিক্ষকের অভাব আছে। আমরা শিক্ষকদের বলবো তারা শ্রেণীকক্ষে যাতে খুব ভালো পাঠদান করেন এবং শ্রেণীকক্ষের বাইরে যাতে কোনো মতেই কোচিংয়ের সঙ্গে যুক্ত না হন, আর তাদেরকে এমন একটা বেতন দিব যে বেতনে তারা সম্মানজনকভাবে একটা জীবন যাপন করতে না পারে, তাহলে তো কাজ হবে না। আতিকা রহমান, RTV, ঢাকা। বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। এ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ঘরে বইছে আনন্দের বন্যা। অজ্ঞতার অন্ধকার দূর করতে আজ কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন অগণিত ভক্ত। দর্শক, কারওয়ান বাজারের ICB একাডেমি ক্যাম্পাসে আছেন সহকর্মী সেলিম মালিক, সেখান থেকেই সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, সরস্বতী পূজার আয়োজন কেমন দেখছেন এবং পূজা উদযাপনে ভক্তদের উপস্থিতি কেমন? সবার হাতে পুষ্প পৌঁছাবে, আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করেন, সবার কাছে পৌঁছে যাবে। শারমিন, আপনি জানেন যে সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি সার্বজনীন একটি পূজা। এদিন হিন্দু ধর্মের মধ্যে হিন্দুদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই পূজাটা করে থাকে। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদের বাড়িতে এবং সার্বজনীন পূজা মণ্ডপে কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা কারওয়ান বাজারের ICB ক্যাম্পাসে। এখানে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকে নানা ধরনের অনুষ্ঠান চলছে, এরই মধ্যে পূজা হয়ে গেছে, এখন অঞ্জলির পর্ব চলছে। এর মাঝখানে আলতি সহ নানা ধরনের কার্যক্রম আসলে এখানে পরিচালিত হচ্ছে। আমি এই মুহূর্তে এই পূজা মণ্ডপের একজন পুরোহিত, তার সাথে আমি কথা বলবো। আসলে আমি তার কাছে জানতে চাবো যে সরস্বতী পূজা আসলে মূলত কি কারণে হয় আর এখন কি চলছে। আসলে আমরা জানি প্রতি বছর আপনার শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়, বাণী অর্চনা, যেটা এই মাকে আমরা জগতের সকলে মাকে প্রার্থনা করি, বিদ্যা বুদ্ধি জন্য মায়ের কাছে আরাধনা করা হয় এবং প্রত্যেক বছর শুক্লা পঞ্চমী তিথিতে মায়ের চরণে ফুল দিয়ে অর্ঘ্য দিয়ে পূজা করা হয়। শারমিন, আপনি শুনলেন যে আসলে আজকের দিনটা আসলে কেন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আসলে এত গুরুত্বপূর্ণ। তো সারা দেশেই কিন্তু আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং পূজা মণ্ডপে কিন্তু আসলে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজারের ICB একাডেমি ক্যাম্পাস থেকে পূজা উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।
চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কেউ হুমকি দিলে উচ্ছেদের গতি দ্বিগুণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার উচ্ছেদ অভিযান দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে টানা 5 দিনের অভিযানে নদীর জায়গায় গড়ে ওঠা 230টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় বেদখলে থাকা প্রায় 10 একর ভূমি। এ সময় উচ্ছেদে কেউ বাধা দিলে রেহাই পাবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী। শুনেন, কোনোটাই থাকবে না, অবৈধ কোনো কিছুই থাকবে না, কোনোটাই ছাড় হবে না। তবে কথা আছে, আমি যেটা করব ইট হ্যাজ টু মেক সেন্স। এটা আমি একদম শো অফের জন্য, পাবলিসিটির জন্য ধামধুম করে ফেললাম, বাট এটার কনসিকুয়েন্স কি? কারণ এখানে কিন্তু এটা একটা জাতীয় সম্পদ। প্রত্যেক কিছু আমাদের প্রত্যেকটা কাজ ফাইন লাইন করে কিন্তু কাজ করতে হবে। জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। শনিবার সকালটা শিশুদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। ছোটদের বই বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। শনিবার বিকেলে প্রকাশক, লেখক আর পাঠকের মিলন মেলা ছড়িয়ে পড়ে বাংলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে। আরো জানাচ্ছেন সোহেল রানা। পছন্দের বই আর পছন্দের কার্টুন চরিত্রের সাথে শনিবার সকালে মেলা প্রাঙ্গণ মাতিয়ে রাখে ছোট্ট সোনামণিরা। কেউ এসেছে বাবা মাকে নিয়ে, কেউ বা আবার আত্মীয় স্বজনদের হাত ধরে। খুদে পাঠকদের পছন্দের তালিকায় আছে কার্টুন, ছড়া আর মজার সব গল্পের বই। আমি প্রাণীর বই কিনেছি, শাপলা আছে, তারপরে পাতা আছে, তারপরে গাছ। নলেজ টাইপের বই পছন্দ করি, যেমন স্টুডেন্ট হ্যাক্সটা ছিল। আমি এই বইটি কিনেছি, আমার এই বইটি অনেক পছন্দ হয়েছে, আরো বই কিনেছি। অভিভাবকরা জানান, শিশু প্রহরটি শুধুমাত্র বাচ্চাদের জন্য উন্মুক্ত থাকায় বই মেলা উপভোগ করতে পারে শিশুরা। আর বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। অনেক ধরনের বই এখানে কিনতে পাওয়া যায়। আর ওর যেমন কালারের থেকে শুরু করে আর্টের বইগুলো কিনছি, তাছাড়া বিভিন্ন রকম গল্পের বই কিনছি। পুরো বছরের জন্য বইমেলা থেকে কিনি, তারপর তো বছর জুড়ে কেনাই হয়। মেলা প্রাঙ্গণে প্রিয় লেখকের অটোগ্রাফ সহ বই কেনা কিংবা ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। যখন আমি দেখি একটা ছোট বাচ্চা একটা বই নিয়ে আসছে অটোগ্রাফ দেওয়ার জন্য, তারপরে সে বইটা পড়েছে কিংবা পড়বে, আমি খুবই আনন্দ পাই। প্রথম 9 দিনে 1000-এরও বেশি নতুন বই এসেছে এবারের মেলায়। সোহেল রানা, RTV, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যশোরের শেখাটি জোড়াপুকুর এলাকায় মামুন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র। নিহত মামুন সরকারি MM কলেজের ছাত্র। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যামলী ও আরিফ নামে আরও 2 জন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বাপ্পি নামে যশোর MM কলেজের এক ছাত্র তার বান্ধবীকে নিয়ে 9 ফেব্রুয়ারি বিকেলে শেখাটি এলাকায় ঘুরতে যান। এ সময় এলাকার হারুন শেখের ছেলে চাঁদাবাজ চক্রের সদস্য সাগর ও তার সহযোগীরা এই 2 জনকে আটকে রেখে তার বন্ধুদের ফোন করে চাঁদা দাবি করে। পরে মামুন, শ্যামলী ও আরিফ তাদের উদ্ধার করতে গেলে চাঁদাবাজদের সঙ্গে সংঘর্ষ হয় এবং চাঁদাবাজরা তাদের উপর হামলা করলে ছুরিকাঘাতে মামুন নিহত এবং বাকি 2 জন আহত হন। শেষ করছি সকালের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। বিনা দোষে জাহালুম সাজা খাটলেও ধরাছোঁয়ার বাইরে ঠাকুরগাঁওয়ের সেই ব্যবসায়ী আবু সালেক। অপকর্মের শাস্তি চান পিতা সহ এলাকাবাসী। বাণিজ্য বন্ধে কোচিং সেন্টারগুলোতে নজরদারির পরামর্শ শিক্ষাবিদদের। মানসম্মত পাঠদান নিশ্চিতে মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান। আজ সরস্বতী পূজা। বিদ্যা ও জ্ঞানের দেবীকে প্রার্থনায় স্মরণ করছেন ভক্তরা। এবং কর্ণফুলী নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধে হুমকি দিলে দ্বিগুণ গতিতে কার্যক্রম চালানোর ঘোষণা ভূমিমন্ত্রীর। সকালের সংবাদে পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।